দেখি চেষ্টা করি কি অবস্থা। আচ্ছা, আমরা তাহলে একদম সেই প্রথম থেকে ইনিশিয়াল দিয়ে আবার স্টার্ট করি। প্রথম দিকটা একটু ফার্স্টের দিকে যাই, যেহেতু একবার বললাম। আমরা আজকে দেখবো যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর চ্যাপ্টার 4 and 5। চ্যাপ্টার 4 এর মধ্যে ছিল ডেভেলপমেন্ট মডেল, আর চ্যাপ্টার 5 ছিল গ্রোথ থিওরি অ্যান্ড লিনিয়ার স্টেজ গ্রোথ থিওরি। দেন ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট মডেলের সাথে অর্থাৎ চ্যাপ্টার 4 এবং 5 এর সাথে একটা সিমিলারিটিস আছে, মিল আছে। এই জন্য দুটাকে কম্বাইন করে আজকে আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে তো আসে যে ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট মডেল বা থিওরি জিনিসটা কি। ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট মডেল বা থিওরির কথাটা ছিল যে ক্লাসিক্যাল মডেল ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ ইকোনমি ফ্রম আ প্রবলেম টু স্টেট। স্যার ভাইব্রেশন হয় কার মোবাইলে ওই পাশে কারণ ঠিক আছে। আর ওই ক্লাসের সময় একটু ওই যে মোবাইল টোবাইল গুলো একটু সাইলেন্ট বা চেষ্টা করতে হবে, কারণ আমরা সবাই কানেক্ট, তো একজনের ইন্টারাপশনের কারণে সবার ওখানে ইন্টারাপশন আসবে। ঠিক আছে, আচ্ছা কি কানেকশন ঠিক আছে? জি জি স্যার স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ক্লাসিক্যাল যে ডেভেলপমেন্ট থিওরির মূল কথা হচ্ছে যে একটা দেশ অর্থনীতিতে যদি প্রবৃদ্ধি অর্জন করতে থাকে একটা নির্দিষ্ট সময় পরে যে সেই দেশের আর প্রবৃদ্ধিটা আসবে না, অর্থাৎ প্রবৃদ্ধিটা স্থবির হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্টেশনারি স্টেট। এটাই ছিল ক্লাসিক্যাল ইকোনমিক্সদের মূল বক্তব্য, যে শর্ট রানে বা স্বল্প মেয়াদে একটা দেশ অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন করতে পারে, কিন্তু এইভাবে প্রবৃদ্ধি অর্জন করতে থাকলে পরে একটা সময় যে প্রবৃদ্ধি অর্জনের যে হারটা সেটা কি হয়ে যায়, স্থবির হয়ে যায়, অর্থাৎ গ্রোথ রেটটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে মূল বক্তব্য ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট থিওরি। তো এই পর্যায়ে যে তারা বিভিন্ন কথা বলছেন, এটা ওনারা বলছেন যে কেন এটা স্থির হয়ে যাবে বা প্রবৃদ্ধির যে হারটা এটা কেন জিরো হয়ে যাবে। কারণ ওনারা বলছেন যে ক্লাসিক্যাল ইকোনমি বলছেন যে যদি দেশের প্রবৃদ্ধি বাড়তে থাকে তাহলে জনসংখ্যা বাড়তে থাকে, আর জনসংখ্যা বাড়তে থাকলে পরে জিডিপি প্রবৃদ্ধি কমে যায়। তো এই ধরনের যারা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডাম স্মিথ, ম্যালথাস ছিলেন, ডেভিড রিকার্ডো ছিলেন, আর জে.এস. মিল ছিলেন। তো আমরা ওদের বক্তব্যগুলো জানার চেষ্টা করি, ওনারা কি বলছেন ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট থিওরি বা মডেল নিয়ে। প্রথমে আসি, আমরা দেখি যে অ্যাডাম স্মিথ উনি কি বলছেন ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট থিওরি নিয়ে। ওনার বক্তব্য ছিল, উনি একটা বিখ্যাত বই লিখছেন, বইয়ের হেডিংটা হচ্ছে, এটা ওয়েলথ অফ নেশন নামে এই বইটা সর্বাধিক পরিচিত। তো ওয়েলথ অফ নেশনে উনি বলছেন যে ওয়েলথ অফ আ কান্ট্রি ইজ দ্য ভ্যালু অফ ইটস টোটাল আউটপুট, অর্থাৎ একটা দেশের মধ্যে যতগুলা যে আউটপুট বা উৎপাদন হয় সেটাই হচ্ছে ওই দেশের সম্পদ। তো উনি এই আউটপুটকে বলছেন ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং এগ্রিকালচারাল আউটপুট, এই দুটার সমন্বিত ভাবে এটাকে বলছেন উনি আউটপুট। আর আউটপুট একটা দেশের যত বেশি থাকবে পরে ওই দেশের সম্পত্তি তত বেশি থাকবে। এবং উনি বলার চেষ্টা করছেন গ্রোথ ইনক্রিজেস বাই ওয়েলথ, গ্রোথ ইনক্রিজেস ওয়েলথ বাই ইনক্রিজিং টোটাল আউটপুট, অর্থাৎ একটা দেশের গ্রোথ বা প্রবৃদ্ধিটা বাড়বে, প্রবৃদ্ধিটা দেশের সম্পদকে বাড়ায়, অর্থাৎ একটা দেশের যদি প্রবৃদ্ধি বাড়তে থাকে তাহলে ওই দেশের সম্পদ বাড়তে থাকে। আর সেটা কিভাবে বাড়ে, উনি বলছেন যে গ্রোথটা বাড়ে বা দেশের সম্পত্তি বা সম্পদ বাড়ে, সেটা বাড়ে হচ্ছে যদি পরে দেশের আউটপুট বা উৎপাদন বাড়ে, মানুষের ইনকাম বাড়ে, আয় বাড়ে, অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং মানুষের যদি জীবনযাত্রার মান বাড়ে তাহলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়তে থাকে। এখন প্রবৃদ্ধি বাড়লে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বা মানুষের আয় বাড়ে। এখন কথা হচ্ছে সেই প্রবৃদ্ধিটা কিভাবে অর্জন করা যায় বা প্রবৃদ্ধিটা কিভাবে বাড়ানো যায়। এই প্রশ্নের উত্তর উনি বলছেন ইনপুট ইনক্রিজেস, ইফ দ্য ইনপুট ইনক্রিজেস আউটপুট উইল অলসো ইনক্রিজেস। তো যেহেতু উৎপাদন বাড়লে দেশের প্রবৃদ্ধি বাড়বে, অর্থনীতি প্রবৃদ্ধি বাড়বে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে। তো এখন সেই উৎপাদনটা কিভাবে বাড়ানো যায়, উনি বলছেন যে উৎপাদনের যে উপকরণগুলো আছে এগুলোকে যদি বাড়ানো যায় তাহলে ওই দেশের উৎপাদন বাড়ে। তো উৎপাদনের উপকরণগুলো কি, ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। এবং ল্যান্ডের মালিক বা ওনার হচ্ছেন ল্যান্ডলর্ড, আর লেবারের মালিক বা ওনার হচ্ছেন ওয়ার্কার, আর ক্যাপিটালের মালিক হচ্ছেন ক্যাপিটালিস্ট। সুতরাং ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি পরে বাড়ে তাহলে
উৎপাদন বাড়ে বা আউটপুট বাড়ে, আর উৎপাদন বা আউটপুট বাড়লে দেশের প্রবৃদ্ধি বাড়ে, আর দেশের প্রবৃদ্ধি বাড়লে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। এখন আমরা দেখার চেষ্টা করি স্মিথ ভার্চুয়াস সাইকেল অফ গ্রোথ। আচ্ছা, অ্যাডাম স্মিথের এই বক্তব্যটা একটা সাইকেলের মাধ্যমে প্রকাশ করা যায়। সে সাইকেলটা এখান থেকে যদি আমরা স্টার্ট করি, ডিভিশন অফ লেবার, উৎপাদন প্রক্রিয়ায় যদি শ্রমের বিভাজন থাকে তাহলে ইনক্রিজ আউটপুট এন্ড ইনকাম, তাহলে ওখানে মানুষের ওই ইকোনমিতে উৎপাদন বাড়ে এবং মানুষের আয় বাড়ে। মানুষের আয় এবং ইনকাম বাড়লে মার্কেটটা এক্সপান্ড হয়, অর্থাৎ মার্কেট ইনক্রিজেস। আর মার্কেট ইনক্রিজ হলে পরে ইনভেস্টমেন্ট বাড়ে, দেশে বিনিয়োগ বাড়বে, আর বিনিয়োগ বাড়লে দেশের ক্যাপিটাল অর্থাৎ পুঁজির বাড়ে। এটা আমার বিশেষ আর কি। তো এবার আসি আমরা দেখি যে ডেভিড রিকার্ডো উনি গ্রোথ নিয়ে কি বলছেন। যেহেতু অ্যাডাম স্মিথ উনি বলছেন যে ফ্যাক্টর অফ প্রোডাকশন অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এটা হচ্ছে উৎপাদনের উপকরণ। তো ল্যান্ড, লেবার, ক্যাপিটালের যদি গ্রোথ বাড়ে বা কোনো একটা উপকরণ যদি বাড়ে তাহলে উৎপাদন বাড়বে। বাট রিকার্ডো এসে জোর দিতেছেন যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন, অর্থাৎ কোনো একটা দেশে যদি পুঁজি থাকে বেশি, যে দেশে যত বেশি পুঁজি সেই দেশে তত বেশি ইকোনমি গ্রো করবে। অর্থাৎ একটা দেশের যদি পুঁজি বেশি থাকে কোনো একটা দেশের, সেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে। এটা হচ্ছে রিকার্ডোর বক্তব্য। তো উনি বলছেন যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন ইজ বাই ক্যাপিটালিস্ট থ্রু ইনভেস্টমেন্ট। বলছে যে এই যে পুঁজিটা কোথা থেকে আসবে, এটা আসবে যারা পুঁজিপতি আছে তারা যদি বিনিয়োগ করে, ইনভেস্ট করে, তাহলে পুঁজিটা আসবে। এখন ইনভেস্টমেন্ট কাম ফ্রম প্রফিট। এখন উনি একটা রিলেশন দেখানোর চেষ্টা করছেন যে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের সাথে গ্রোথের একটা রিলেশন। তো ক্যাপিটাল অ্যাকুমুলেশনটা আসবে ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে, যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে ক্যাপিটাল অ্যাকুমুলেশন আসবে। এবং ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসবে? ইনভেস্টমেন্ট আসবে প্রফিট থেকে। আচ্ছা, অ্যাজ গ্রোথ টেক প্লেস, যদি পরে কোনো একটা দেশের প্রবৃদ্ধি হয় তাহলে কি হয়? ডিমান্ড ফর গুড ইনক্রিজেস, তাহলে ওই দেশের দ্রব্য বা পণ্যের চাহিদা বেড়ে যায়। অ্যান্ড ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ মার্জিন অফ দ্য ল্যান্ড ইনক্রিজেস, যদি পরে কোনো দ্রব্যের চাহিদা বেড়ে যায় এবং ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ মার্জিন অফ ল্যান্ড ইনক্রিজ করে তাহলে রেন্ট এবং ওয়েজ বাড়ে। উনি বলার চেষ্টা করছেন যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন আসে ইনভেস্টমেন্ট থেকে, আর ইনভেস্টমেন্ট আসে প্রফিট থেকে। সুতরাং কোনো একটা দেশের যদি প্রফিট বেশি হয় বা মুনাফা বেশি হয় কোনো ইকোনমিতে, মুনাফা বেশি হলে পরে বিনিয়োগ বেশি হবে, আর বিনিয়োগ বেশি হলে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বেশি হবে, আর ক্যাপিটাল অ্যাকুমুলেশন বেশি হওয়া মানে অর্থনীতিতে প্রবৃদ্ধিও বেশি হওয়া। এরকম একটা সিমিলারিটিস বা সামঞ্জস্য আছে। তারপরে উনি আবার বলতেছেন যেহেতু ইকোনমিতে গুডসের ডিমান্ড বেড়ে গেল এবং একই সাথে ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ মার্জিন অফ ল্যান্ড ইনক্রিজ করলো, তাহলে ওই ইকোনমিতে রেন্ট বা খাজনা বেড়ে যাব এবং মজুরিও বেড়ে যাব শ্রমিকদের। আচ্ছা, যেহেতু খাজনা এবং শ্রমিকদের মজুরি বেড়ে গেছে তাহলে কনসিকুয়েন্সটা কি হইব? কনসিকুয়েন্সটা হচ্ছে দি স্কুইজ আউট প্রফিট। তার মানে হচ্ছে যদি পরে রেন্ট বা খাজনা বা মজুরি বেড়ে যায় শ্রমিকের, তাহলে প্রফিটটা বা মুনাফাটা স্কুইজ আউট হয়ে যায়। স্কুইজ আউট মানে স্থির হয়ে যায়, হুইচ ইভেন্চুয়ালি ফল টু জিরো। অর্থাৎ একটা পর্যায়ে যদি খাজনা বাড়তে থাকে বা শ্রমিকদের মজুরি বাড়তে থাকে, তাহলে এক পর্যায়ে যে এই শ্রমিকদের মজুরি বাড়া এবং খাজনা বাড়ার কারণে প্রফিটটা জিরো হয়ে যায়। আর প্রফিট যদি বা মুনাফা যদি জিরো হয়ে যায় তাহলে ইনভেস্টমেন্টও জিরো। ইনভেস্টমেন্ট জিরো মানে কি? ক্যাপিটাল অ্যাকুমুলেশনও জিরো, আর ক্যাপিটাল অ্যাকুমুলেশন জিরো মানে আমার গ্রোথ রেটটাও জিরো। ঠিক আছে, যেহেতু গ্রোথ রেট জিরো হয়ে গেছে, এই গ্রোথ রেট জিরো হয়ে যাওয়াকে বলা হচ্ছে স্টেশনারি স্টেট। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যেও এই ধরনের একটা সিনারি ঘটে। সেটা কিভাবে ঘটে? উইথ গ্রোথ, যদি কোনো একটা ইকোনমিতে গ্রোথ হয় তাহলে গ্রোথ হলে পরে লেবার ইনপুট বাড়ে, অর্থাৎ শ্রমিকদের চাহিদা বেড়ে যায়। আর শ্রমিকদের চাহিদা বেড়ে গেলে কি হয়? তাদের মজুরি বেড়ে যায়, আর মজুরি বৃদ্ধির ফলে মুনাফা কমে যায়। মুনাফা কমে গেলে মুনাফা কমে গেলে বিনিয়োগ কমে যায়, আর বিনিয়োগ কমে গেলে রেট অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশনে কি করে? কমে যায়। আর রেট অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন কমে গেলে আমার গ্রোথ বা প্রবৃদ্ধিটাও কমে যায়। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? এখানে কোনো কোশ্চেন আছে এটুকু পর্যন্ত?
কি কারো প্রশ্ন আছে কোনো এটুকু পর্যন্ত? কিভাবে প্রবৃদ্ধিটা একসময় যে স্থির হয়ে যায় বা জিরো হয়ে যায়? স্যার এখানে কর্ন ইজ পেইড অ্যাজ ওয়েজেস, এটা মানে কি? কোনটা? কর্ন ইজ পেইড অ্যাজ ওয়েজেস, এটা মানে কি? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সেকেন্ড পয়েন্ট। মানে এটা ওই যে ডেভিড, এটা তো আমরা রিকার্ডিয়ান মডেল পড়তেছি, তো রিকার্ডো এখন যেমন আমাদের শ্রমিকদের মজুরি দেওয়া হয় কি হিসেবে? প্রত্যেক দেশে মজুরি তো টাকা হিসেবে দেওয়া হয়। টাকাতে আমাদের কারেন্সি টাকা হিসেবে দেওয়া হয় কি বা পার আওয়ার হিসেবে দেওয়া হয়। কিন্তু তখন উনি ডেভিড রিকার্ড যখন কথা যে সময়ের কথা বলছেন তখন বলা হচ্ছে কর্ন বা শস্য দেওয়া হইতো মজুরি হিসেবে। হ্যাঁ, প্রোডাকশনে যেটুকু সে প্রোডাক্ট করতো বা শস্য উৎপাদন করতো, ওই শস্য একটা পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণ শস্য দেওয়া হইতো ওয়েজ হিসেবে, মজুরি হিসেবে। কর্ন ইজ এ পেড অ্যাজ এ ওয়েজ। হ্যাঁ, কর্ন হচ্ছে একটা শস্য। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে সামনে প্রসিড করি। আচ্ছা, এখন আসছি যে ম্যালথাস থিওরি বলছে। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলার চেষ্টা করছেন যে অ্যাডাম স্মিথ বা রিকার্ডো যে আজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবৃদ্ধি বাড়বে, বাট একটা সার্টেন পিরিয়ডে যে প্রবৃদ্ধিটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এটাকে প্রমাণ করার জন্যই এক একজন এক এক ভাবে ওনারা যুক্তি উপস্থাপন করছেন। তো আমরা দুইজন ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট যে মডেল থিওরি আছে ওনাদের দুইজনের বক্তব্য দেখলাম। এখন দেখি যে ম্যালথাস কি বলছে। ম্যালথাসকে সাধারণত পপুলেশন সায়েন্সেসে ওটার প্রবক্তা বলা হয়। ম্যালথাস উনি বলছেন, ম্যালথাস contends that the process of economic development is not অটোমেটিক। বলছে এই যে অর্থনীতির যে কর্মকাণ্ড বা প্রক্রিয়া বা প্রবৃদ্ধি, এটা আলটিমেটলি এমনি হয়ে যায় না, বা এটা প্রকৃতি নির্ধারণ করে দেয় না একটা দেশের অর্থনীতি প্রবৃদ্ধি কতটুকু হবে বা কিভাবে একটা দেশের প্রবৃদ্ধি অর্জন করবে। গ্রোথ রেটটা অটোমেটিক হয় না, বা এটা কোনো ন্যাচারাল কোনো একটা প্রক্রিয়া না। উনি বলছেন রেদার কনসিয়াস ডেলিবারেট এফোর্ট আর নিডেড টু ব্রিং ইট আউট। উনি বলছেন যে এটা প্রকৃতিগত ভাবেই একটা দেশের প্রবৃদ্ধি অর্জন করবে না। তো প্রবৃদ্ধিটা অর্জন করতে গেলে এখানে চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা, পরিশ্রম, ডেলিবারেট এফোর্ট বা একটা মেকানিজমের মধ্য দিয়ে অর্থনীতি প্রবৃদ্ধিটা স্থির হয়ে থাকে। তো এটা কিভাবে হয় উনি বলছেন, ফর ইনস্ট্যান্স ম্যালথাস এক্সপ্লেইন দ্যাট দ্য মেরি ইনক্রিজ ইন পপুলেশন cannot be itself lead to economic development unless there is an increase in effective demand। বলছে একটা দেশের শুধু জনসংখ্যা বাড়লেই দেশের প্রবৃদ্ধি বাড়বে না, যদি না কার্যকরী চাহিদা বাড়ে। এখন জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই জনগণ যদি কোনো একটা প্রোডাক্টের চাহিদা বা ডিমান্ড না করে, তাহলে দেশের প্রবৃদ্ধি বাড়বে না। উনি এটা বলছেন। হি রিগার্ডস ক্যাপিটাল অ্যাজ এন ইনডিসপেন্সেবল টু ডেভেলপমেন্ট। বলছে যে উন্নয়ন বা প্রবৃদ্ধির জন্য ক্যাপিটালটা হচ্ছে অপরিহার্য। ক্যাপিটাল ছাড়া ডেভেলপমেন্ট বা গ্রোথটা সম্ভব না। অ্যাকর্ডিং টু হিম, no permanent or continuous increase of wealth can be take place without a continuous increase of capital। বলছে একটা দেশ ততক্ষণ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করবে যতক্ষণ পর্যন্ত সেই দেশটা ক্যাপিটাল অ্যাকুমুলেট, অর্থাৎ তার ক্যাপিটাল যতক্ষণ বাড়তে থাকবে ওই দেশ ততক্ষণ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে থাকবে। আচ্ছা, the development of industrial sector of underdeveloped countries is limited by the poverty of agriculture। উনি বলছেন যে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অফ আন্ডার ডেভেলপ আছে, অনুন্নত দেশের যে শিল্প খাতের যে প্রবৃদ্ধি বা উন্নয়ন সেটা সীমিত। কারণ কি, তাদের এগ্রিকালচারাল সেক্টরটা কি খুব পুয়ার। তো উনি এটাও বলার চেষ্টা করছেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্ট প্রয়োজন। তো অনুন্নত দেশগুলোতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট হয় না, এই কারণে হয় না যে কারণ তাদের এগ্রিকালচার সেক্টরটা খুবই পুয়ার। আচ্ছা, তারপর উনি বলে যে দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য লেক অফ পারচেসিং পাওয়ার ইন দ্য রুরাল এরিয়াস রিডিউসেস ইফেক্টিভ ডিমান্ড ইন দ্য ইকোনমি অ্যান্ড রিগার্ড ইটস গ্রোথ। উনি এটা বলার চেষ্টা করছেন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যারা কাজ করেন বা যারা পপুলেশন আছে তাদের পারচেসিং পাওয়ারটা খুব পুয়ার, ক্রয় ক্ষমতা খুবই নাজুক, এই জন্য তাদের ইফেক্টিভ ডিমান্ড কম। আর যেহেতু তাদের ইফেক্টিভ ডিমান্ড কম, সুতরাং ওই ইকোনমির গ্রোথটাও কি কম। ঠিক আছে এটা? আচ্ছা, আমরা পরে দেখার চেষ্টা করি। আচ্ছা,
রস্টোস থিওরি অফ ডেভেলপমেন্ট, রস্টোস স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন, ওনার নাম ছিল ওয়ার্ল্ড হোয়াইটম্যান রোস্টো। ইন 1960s উনি একটা থিওরি দেওয়ার চেষ্টা করছেন। তো উনি বলছেন যে এই যে ডেভেলপমেন্ট বা গ্রোথ, এই যে প্রবৃত্তিটা আছে, প্রবৃত্তিটা সবই সময় একটা দেশের সব সময় একই রকম থাকে না। এই প্রবৃত্তিটা একটা স্টেজ বা পর্যায় ক্রমে হয়। এই প্রবৃত্তিকে উনি 5টা পর্যায়ে ভাগ করছেন। একটা হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি, আরেকটা হচ্ছে ট্রানজিশনাল সোসাইটি, আরেকটা হচ্ছে টেক অফ পিরিয়ড, আর ডাইভ টু টেকনোলজিক্যাল ম্যাচুরিটি, আরেকটা হচ্ছে হাই মেস কনজাম্পশন। অর্থাৎ ওয়ার্ল্ড হোয়াইটম্যান রোস্টো উনি এই ডেভেলপমেন্টের স্টেজকে 5টা ভাগে ভাগ করছেন। প্রথম উনি পার্টটাতে বলছেন যে ট্রেডিশনাল সোসাইটি থাকবে একটা, তারপরে ট্রানজিশনাল সোসাইটি, আরেকটা হচ্ছে টেক অফ, আর ড্রাইভ টু টেকনোলজিক্যাল ম্যাচুরিটি, হাই ম্যাস কনজাম্পশন। আমরা এই 5টা স্টেজকে একটু ডিটেলস জানার চেষ্টা করি। একটা দেশ সবসময় একই স্টেজে থাকে না, অর্থাৎ এই 5টা মানে এই স্টেজগুলো একটা একটা অতিক্রম করে একটা দেশকে কাঙ্ক্ষিত মাত্রা প্রবৃদ্ধি অর্জনের দিকে মুভ করতে হয়। তো উনি এইভাবে বলছেন যে প্রাথমিক দিকে সবগুলা দেশ, আজকে আমরা ইউএসএ বলি বা ইউরোপিয়ান যে ডেভেলপ কান্ট্রিগুলো বলি, তারা সবাই এই মানে স্টেজগুলোকে অতিক্রম করেই আজকে ডেভেলপ কান্ট্রিতে রূপান্তর করছে। তো প্রাইমারিলি প্রত্যেকটা দেশে তাদের যে স্টেজটাকে অতিক্রম করতে হয় সেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি, সাবসিস্টেন্স এগ্রিকালচার। ট্রেডিশনাল সোসাইটি হচ্ছে এগ্রিকালচার সোসাইটি, অর্থাৎ প্রত্যেকটা দেশের প্রাথমিক পর্যায়ে থাকে হচ্ছে তার ট্রেডিশনাল বা এগ্রিকালচারাল সোসাইটি। তো এগ্রিকালচার বা ট্রেডিশনাল সোসাইটিতে কি থাকে, এটার ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম লো থাকে, পার ক্যাপিটাল প্রোডাক্টিভিটি লো থাকে, মানুষের পারচেসিং পাওয়ার লো থাকে। অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল সোসাইটি বলা হচ্ছে যেটা, বা এগ্রিকালচারাল সোসাইটিতে। তারপর মার্জিনাল প্রোডাক্টিভিটি খুব কম থাকে। এগুলো হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি বা সাবসিস্টেন্স বা এগ্রিকালচার সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে ট্রেডিশনাল সোসাইটিকে অতিক্রম করে পরবর্তী স্টেজ হচ্ছে প্রিকন্ডিশন অফ টেক অফ। অর্থাৎ এই যে টেক অফ একটা পিরিয়ড আছে বা স্টেজ আছে, ওটাতে পৌঁছানোর জন্য কিছু প্রিকন্ডিশন এই স্টেজে ফলো করতে। সেটা কি? স্পেশালাইজেশন ইন কি এরিয়াস, এর্লি স্টার্ট ইনোভেশন। অর্থাৎ এগ্রিকালচার সেক্টর থেকে মুভ করার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এরিয়াতে একটা সোসাইটি বা ইকোনমিতে সে স্পেশালাইজড হতে থাকবে। যেমন বাংলাদেশের কথা যদি বলি, অনেকে বলা হচ্ছে যে বাংলাদেশের অবস্থা প্রিকন্ডিশন অফ টেক অফ পিরিয়ডে আছে, আবার অনেকে বলেন টেক অফ পিরিয়ডে আছে। এটা নিয়ে বিতর্ক। বাট আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, যে পূর্বে আজ থেকে 10 থেকে 20 বছর আগের অবস্থা ছিল বাংলাদেশ কমপ্লিটলি এগ্রিকালচার বেসড। বাট এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইকোনমিটা আস্তে আস্তে এগ্রিকালচার থেকে স্পেশালাইজ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সেটা কি? আমরা যেমন গার্মেন্টস বা আরএমজি সেক্টরে এখন আমরা ভালো স্পেশালাইজড, আমরা ভালো প্রোডাকশন বা এখানে ভালো ইনোভেশন তৈরি করতে পারতেছি। তারপর আমরা যদি বলি আমাদের আরএমজির পরে আমরা বলতে পারি আমাদের লেদার ইন্ডাস্ট্রি, আস্তে আস্তে এগুলো স্পেশালাইজ হওয়ার চেষ্টা করতেছে। তারপর আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে, স্পেশালাইজ হওয়ার ট্রাই করতেছে। তো এই প্রিকন্ডিশন ফর টেক অফ এর মধ্যে একটা দেশের বিভিন্ন যে সেক্টর গুলো আছে ইকোনমির, এক একটা সেক্টর, কিছু কিছু সেক্টর স্পেশালাইজ হতে থাকে বা বিশেষায়িত হতে থাকে, তারা স্কিল অর্জন করতে থাকে। তো ওই সময় নতুন নতুন আবিষ্কার বা নতুন নতুন প্রযুক্তি বা সোসিও ইকোনমি বা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসে ইকোনমিতে। আচ্ছা, এই প্রিকন্ডিশনটাকে ওভারকাম করার পর একটা দেশের ইকোনমি যে টেক অফ পিরিয়ডে চলে যায়। টেক অফ পিরিয়ডে গিয়ে ওখানে আসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রোথ ইন নিউ টেকনোলজি। আর টেক অফ পিরিয়ডের মধ্যে যে ওই দেশটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়াল বেসড কান্ট্রি হয়ে যায়। অর্থাৎ সেখানে আর এই যে প্রাইমারি বা এগ্রিকালচার সেক্টর থেকে তারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে বেশি জোর দেয় বা মনোযোগ দেয়। তো ওখানে যে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় তারা প্রযুক্তির ব্যবহার ঘটায়। তো প্রযুক্তির ব্যবহার ঘটাইলে পরে এখানে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে পার ক্যাপিটা ইনকাম বাড়তে থাকে, মানুষের সেভিংস বাড়তে থাকে, জিডিপি গ্রোথটা খুব ফাস্ট হয়। তো নতুন নতুন ইনোভেশন আসে। এগুলো হচ্ছে যে টেক অফ। প্রত্যেকটা স্টেজেরই কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, টেক অফ পিরিয়ড থেকে চলে আসে ড্রাইভ টু ম্যাচুরিটি। অর্থাৎ এখন ইকোনমিটা যথেষ্ট স্টেবল। ড্রাইভ টু ম্যাচুরিটির মধ্যে কি আসবে? ডাইভার্সিফিকেশন আসবে আর লেস রিলায়েন্স অন ইম্পোর্ট। ড্রাইভ টু ম্যাচুরিটির মধ্যে আমার ডাইভার্সিফিকেশন আসবে, অর্থাৎ যে প্রোডাক্টটা আমি প্রডিউস করতেছি সেটা ডাইভার্সিফাইড হবে। অর্থাৎ আমরা আরএমজি সেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, শার্ট, প্যান্ট, জিন্স,
সোয়েটার, এটা শুধু একটা প্রোডাক্ট বেসড না, এটার বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাকশন থাকবে। আর লেস রিলায়েন্স অন ইম্পোর্ট মানে হচ্ছে যে আমরা ওই দেশটা, যে দেশটা ড্রাইভ টু ম্যাচুরিটির মধ্যে পৌঁছে গেছে, ওই দেশে বাইরে থেকে ইম্পোর্টের পরিমাণ খুব কমে যায়। অর্থাৎ আমদানি নির্ভর অর্থনীতি না হয়ে তারা রপ্তানি নির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হতে থাকে। সুতরাং পরবর্তীতে ফাইনালি যে স্টেজটা চলে আসে সেটা হচ্ছে এজ অফ মাস কনজামশন ওরিয়েন্টেড, সার্ভিস ওরিয়েন্টেড। আচ্ছা, এই যে ফাইনালি যে স্টেজের কথা বলছেন রোস্টো, তো এটা হচ্ছে এজ অফ মাস কনজামশন। এই স্টেজে এসে একটা ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের চেয়ে বড় সার্ভিস সেক্টরটাকে তারা খুব বেশি জোর দিয়ে থাকে। আমরা জানি যে ইকোনমিকে মোটা দাগে যদি 3টে সেক্টরে ভাগ করা হয়, এগ্রি, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর। তো এজ অফ মাস কনজামশনে গিয়ে তারা সার্ভিস সেক্টরটার মধ্যে খুব বেশি জোর দেয়। আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলোর দিকে তাকাই, তাহলে উদাহরণ বলতে পারি ইউএসএ বা জাপান বলতে পারি। তো তারা কি করে, তারা কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচার গুডস এন্ড সার্ভিসের ক্ষেত্রে তারা সার্ভিস ওরিয়েন্টেড যে ধরনের গুডস গুলো আছে ওগুলা প্রডিউস করে। যেমন তারা হাইটেক সফটওয়্যার প্রডিউস করে, কম্পিউটার, ল্যাপটপ এই ধরনের ক্ষেত্রে, কিংবা মেডিসিন, ইনোভেশন, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার, এগুলোতে তারা খুব বেশি জোর দিতে থাকে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ, সেটাকে বলা হচ্ছে এজ অফ মাস কনজামশন। তো এজ অফ মাস কনজামশন স্টেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে তারা খুব বেশি কনসেন্ট্রেট করে সার্ভিস সেক্টরে, তাদের পার ক্যাপিটাল ইনকাম খুব বেশি হাই, তাদের ক্যাপিটাল অ্যাকোমোডেশন অনেক বেশি, স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই। এগুলো প্রত্যেকটা স্টেজে, হ্যাঁ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য রোস্টোস ক্লাস, মানে স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো এই 5টা স্টেজ লিখে প্রত্যেকটা স্টেজের আবার ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে, মানে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। এটা কি ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে? এই রস্টোস ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট মডেল বা রস্টোস ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট যে স্টেজেস গুলো আছে, এটা নিয়ে কি কারো কি কোনো কোশ্চেন আছে? এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। কি ব্যাপার, কি কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। এটা কি ক্লিয়ার? তাহলে কি আমরা মুভ করবো সামনে? প্রশ্ন করতে জি হবে স্যার। যেখানে। জি স্যার। বাকিদের অবস্থা কি? বাকি কি সবাই, কাউকে তো আমি অ্যাক্টিভ কি আছে? কেউ অ্যাক্টিভ? জি স্যার। জি স্যার। আবার মাঝপথে কিন্তু ঘুমায় পড়লে তো সমস্যা। না স্যার, আমরা ঘুমাই না, কিন্তু আপনার নেটওয়ার্ক ঘুমায় যায়। এখন কি এই প্রবলেম তো এখন স্যার। তো, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা স্যার টেক অফ স্পেশাল স্যার। হ্যাঁ আচ্ছা, এই যে টেক অফ পিরিয়ড, তাই না? এটা কার কোশ্চেন ছিল? টেক অফ কার কোশ্চেন ছিল টেক অফ পিরিয়ড নিয়ে? স্যার আমার। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার মানে এখানে টেক অফ স্পেশালাইজেশনটা মানে স্যার কি মিন করছে আমি সেটা বুঝিনি, মানে টেক অফ বলতে এখানে কি বুঝাইছে স্যার আমি সেটাই বুঝিনি। টেক অফ হচ্ছে একটা স্টেজের নাম। হ্যাঁ, এই যে রস্টো যে ডেভেলপমেন্টের 5টা স্টেজের কথা বলছেন। একটা হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি, প্রথমটা। উনি দ্বিতীয় স্টেজে বলছেন যে ট্রেডিশনাল সোসাইটি অতিক্রম করে একটা দেশ বা অর্থনীতি সেটা প্রিকন্ডিশন অফ টেক অফ স্টেজে চলে যায়। তো প্রিকন্ডিশন অফ টেক অফ থেকে সে টেক অফ একটা স্টেজে চলে যায়, টেক অফ স্টেজ থেকে ড্রাইভ টু ম্যাচুরিটিতে চলে আসে, আর ড্রাইভ টু ম্যাচুরিটি থেকে এজ অফ ম্যাস কনজাম্পশনে চলে যায়। এখন কথা হচ্ছে টেক অফ স্টেজটা কি? এটাতে বলা হচ্ছে টেক অফ স্টেজ হচ্ছে এমন একটা স্টেজ বা এমন একটা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, যে অবস্থায় কোনো একটা দেশের অর্থনীতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে বেশি জোর দিবে, এবং সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে জোর দেওয়ার ফলে তার নতুন নতুন যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটতে থাকবে। অর্থাৎ সেই ইন্ডাস্ট্রির মধ্যে সে প্রযুক্তি জ্ঞান সে কাজে লাগাবে। অর্থাৎ লেবার ইন্টেন্সিভ থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশনের দিকে সে বেশি নজর দিবে। তো টেক অফ পিরিয়ডে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসতেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসা মানে কি? আউটপুট বাড়া, পার ক্যাপিটাল ইনকাম বাড়া, মানুষের জীবনযাত্রার মান বাড়া, তাই না?
তো এই ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে এরকম টেক অফ স্টেজে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরে আমরা যে মিস থিওরি অফ ডেভেলপমেন্ট, উনি খুব বেশি তেমন ইম্পর্টেন্স তেমন ওনার কোনো বক্তব্য নাই। ইকোনমি ডেভেলপ এজ এ ফাংশন অফ ল্যান্ড, লেবার এন্ড বলছে অর্থনীতির উন্নয়নটা হচ্ছে নির্ভর করতেছে এই ল্যান্ড, লেবার, ক্যাপিটালের উপর। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টকে উনি ফাংশন হিসেবে প্রকাশ করছেন। ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ ফাংশন অফ ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। তো এটার পরে তারপর প্রোডাক্টিভ কনজাম্পশন নিয়ে কথা বলছেন উনি। আনপ্রোডাক্টিভ কনজাম্পশন বলছেন যে আমরা যে ধরনের কনজাম্পশন করি এগুলো সবগুলোই প্রোডাক্টিভ না, আনপ্রোডাক্টিভ অনেক ধরনের কনজাম্পশন আছে, তাই না? যেমন অনেকে অপচয়, যদিও এগুলো অনেক আগে মানে সেই 80s এর দিকে থিওরি ছিল তো, বাট ইকোনমিতে কোনো ধরনের কনজাম্পশনই আনপ্রোডাক্টিভ না এখন পর্যন্ত। এখন যাই করা হোক ওটা স্পেন্ড করলে ইকোনমির এক্সপানশন বাড়তে থাকে, সেটা প্রোডাক্টিভ বা আনপ্রোডাক্টিভ ওরকম। ম্যালথাস থিওরি অফ প্রোডাকশন উনি এটা বলছেন। সো কি পয়েন্ট অফ মিনস, এখানে রুল অফ স্টেট এর কথা উনি বলছেন, স্টেশনারি স্টেট, রেট অফ প্রফিট রুলস। আচ্ছা, তারপর আমরা যে লিনিয়ার স্টেজেস থিওরি, একটা থিওরির নাম হচ্ছে লিনিয়ার স্টেজেস থিওরি। এটাকে বলা হচ্ছে হ্যারড ডোমার গ্রোথ মডেল বা একে মডেল নামেও এটাকে বলা হয়। এটা সাধারণত ম্যাক্রো ইকোনমিক্সে এই ধরনের মডেল গুলা নিয়ে পড়ে থাকার কথা। হ্যারড ডোমার মডেল, সোলো গ্রোথ মডেল। তো হ্যারড ডোমার গ্রোথ মডেলের মূল কথাটা ছিল দ্য রেট অফ গ্রোথ আর জিডিপি বা ওয়াই, change in y divided by original y, is determined jointly by the net national savings ratio and the national capital output ratio. তো হ্যারড ডোমার গ্রোথ মডেল বা একে মডেলের মূল বক্তব্য হচ্ছে একটা দেশের জিডিপি গ্রোথটা ডিটারমাইন্ড হয় ওই দেশের সেভিংস রেশিও দিয়ে এবং ক্যাপিটাল আউটপুট রেশিও দিয়ে। তো উনি এটা বলার চেষ্টা করছেন যে অর্থাৎ কোন একটা দেশের প্রবৃদ্ধি নির্ভর করবে কোন একটা দেশের সঞ্চয়ের উপর, একটা ফ্যাক্টরের উপর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ কে বাই ওয়াই। কোন একটা দেশের যদি পরে সেভিংস বাড়তে থাকে, সেভিংস বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়লে পরে জিডিপি বাড়বে, এইভাবে উনি বলার চেষ্টা করছেন। আরেকটাতে উনি বলার চেষ্টা করছেন ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল এবং আউটপুটের যে রেশিও এটা যদি বাড়তে থাকে, ক্যাপিটাল অ্যাকুমুলেশন বাড়তে থাকলে ঠিক একইভাবে ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে, ইনভেস্টমেন্ট বাড়লে পরে জিডিপি গ্রোথ বাড়তে থাকবে। আর হচ্ছে টু গ্রো ইকোনমি মাস্ট সেভ এন্ড ইনভেস্ট। তাহলে একটা দেশের অর্থনীতিতে যদি প্রবৃদ্ধি অর্জন করতে হয় তাহলে দুইটা জিনিস মাস্ট করতে হইব। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সেভ করতে হবে বা সঞ্চয় করতে হইব, আরেকটা হচ্ছে সেই সঞ্চয়টা বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। তো তাহলে পরে গ্রোথটা বা প্রবৃদ্ধিটা নিশ্চিত হবে। তো এরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে আদার কমন লেবার ফোর্স গ্রোথ এন্ড টেকনোলজিক্যাল প্রবলেম। তো শুধু পরে এই সেভিংস এবং ইনভেস্টমেন্ট না, ক্ষেত্র বিশেষ আমাদের লেবার ফোর্স গ্রোথ, অর্থাৎ কোনো দেশে শুধু গ্রোথের জন্য এই সেভিংস বা ইনভেস্টমেন্টই যথেষ্ট না, সেখানে আমাদের লেবার ফোর্সও দরকার, অর্থাৎ শ্রমিক দরকার ইকোনমি গ্রো করার জন্য, এবং একই সাথে সাথে প্রযুক্তিগত উন্নয়নও দরকার, তাহলে ইকোনমিতে প্রবৃদ্ধি বাড়বে। আর এই যে একটা গ্রাফ এখানে যেটা দেখানো হয়েছে ট্রেডিশনাল, এটা হচ্ছে যে হ্যারড ড্রমার গ্রোথ মডেল বা একে মডেলটা ব্যাখ্যা করার জন্য আমাদের এই যে সবুজ লাইনটা আছে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট বা ডেপ্রিসিয়েশন কার্ভ, উপরের কার্ভটা হচ্ছে প্রোডাকশন কার্ভ, এটা হচ্ছে সেভিংস কার্ভ। এই গ্রাফটার সাথে কি পরিচিত? এটা কি এরকম গ্রাফ? এটা কি এই গ্রাফটা কি ম্যাক্রোতে পড়ানো হয়েছিল হ্যারড ড্রমার? স্যার গ্রাফটা একটু বড় করেন, গ্রাফটা ভালোভাবে দেখা যাচ্ছে না। মানে এই গ্রাফটা কি ইয়াতে পড়ানো হয়েছিল, হ্যারড ড্রমার মডেল কি পড়ানো হয়েছিল? বুঝাই তো যাচ্ছে না। আমি বলতেছি যে হ্যারড ড্রমার মডেলটা কি ম্যাক্রো ইকোনমিক্সে পড়াইছে? না স্যার। হ্যাঁ, সোলো মডেল? না স্যার পড়ানো হয় নাই। না না স্যার স্যার। পড়ানো হয়নি। দেখি থার্ড ইয়ার মানে ম্যাক্রো ছিল কি শুধু ফার্স্ট ইয়ারে ছিল? জি স্যার। স্যার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাতেই ছিল। সেকেন্ড ইয়ারে ছিল না, ফার্স্ট ইয়ারে ছিল স্যার। সিনিয়রে হচ্ছে মাইক্রো ছিল। আচ্ছা আচ্ছা, মাইক্রো স্যার কিসের কথা জিজ্ঞেস করছেন? পড়াইছেন না? এই থার্ড ইয়ারে কি ম্যাক্রো আছে? জি স্যার, জি থার্ড স্যার। ইয়ারে আমাদের ম্যাক্রো ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট ম্যাক্রো তাহলে মাস্ট পড়াইবেন হ্যারড ড্রমার বা গ্রোথ মডেল। আচ্ছা, তারপর আমরা এটা বলার চেষ্টা করি, এটা হচ্ছে ট্রেডিশনাল প্রোডাকশন ফাংশন। হ্যাঁ, তা প্রোডাকশন ফাংশনটা আছে আমার কি শেপে? কনকেভ শেপ। হ্যাঁ, ইনক্রিজ এট ডিক্রিজিং রেট, অর্থাৎ আমার এখানে হরিজন্টাল লাইনে আমার দিছে ক্যাপিটাল আর ভার্টিক্যাল লাইনে হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটটা ডিপেন্ড করতেছে ক্যাপিটালের উপর, বাট আমার প্রোডাকশন ফাংশনটা কি আছে?
কনকেভ, হ্যাঁ, ইনক্রিজ আর ডিক্রিজিং রেটে। অর্থাৎ আমি স্যার গ্রাফটা একটু জুম করেন না, দেখতে পাচ্ছি না। গ্রাফটা, আচ্ছা আমি জুম করে দিচ্ছি। দেখা যায় এখন গ্রাফটা একটু অস্বচ্ছ খুব। এখন কি দেখা যায় গ্রাফটা? জি স্যার। আচ্ছা, ক্যাপিটাল আমরা এখানে হরিজন্টাল লাইনে বলা হচ্ছে ক্যাপিটাল আর ভার্টিক্যাল লাইনে হচ্ছে আউটপুট। অর্থাৎ আউটপুট ডিপেন্ড করতেছে ক্যাপিটালের উপর। অর্থাৎ কোন একটা দেশে যদি ক্যাপিটাল বাড়তে থাকে বা ইকোনমিতে ক্যাপিটাল বাড়তে থাকলে পরে আউটপুট বাড়তে থাকবে। আউটপুট ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল। ঠিক আছে, এই যে আমার ব্ল্যাক লাইন যেটা উপরে সবার উপরে, এটা হচ্ছে প্রোডাকশন ফাংশন, আর প্রোডাকশন ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল। এটা ব্ল্যাক লাইনেরটা চলে গেল। এবার আসি পরে আমরা রেড লাইনের যে কার্ভটা, এটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে সেভিংস ফাংশন। এটার নাম কি? সেভিংস ফাংশন। আর হ্যারোড্রমার মডেলের মূল কথা হচ্ছে সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটা দেশের ইকোনমিতে যত পরিমাণ সেভ হইব বা সঞ্চয় হইব, ঠিক সম্পূর্ণ পরিমাণ কি হয়ে যাব? বিনিয়োগ হয়ে যাব। এখানে কোনো ডিস্টোরশন বা লিকেজ থাকা যাবে না। এটা অ্যাজাম্পশন আর কি হ্যারোড্রমার। তো আমরা পরবর্তীতে হ্যারোড্রমার একটু ডিটেলস আর একটু স্লাইড আছে, ওখানে আমরা দেখবো। আচ্ছা, এখন সেভিংস ইজ এ ফাংশন অফ, আবার সেভিংস সমান হচ্ছে ইনভেস্টমেন্ট। সেভিংস ইজ এ ফাংশন অফ আউটপুট। আমরা যে সেভিংস, আমরা এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটা কি পড়ছিলাম? এই কনসেপ্টটার কি মনে পড়ে? মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন, এমপিসি। জি স্যার। মার্জিনাল প্রপেনসিটি টু মানে কনজাম্পশন মানে কি? ইনকামের কোন পোর্শনটা আমি কনজিউম করব। ইনকামের সবটুকু কি আমরা কনজিউম করি, নাকি একটা পোর্শন কনজিউম করি? একটা পোর্শনকে মানে কনজাম করি, তাই না? বা ভোগ করি। তাহলে এই কনজামশন যেটা করলাম, এই টোটাল ইনকাম থেকে যদি পরে আমি সেই কনজামশনটাকে মাইনাস করে দিই, তাহলে কি থাকে? আমার সেভিংস থাকে না? জি স্যার। যেটুকু কনজিউম করবো, আমার ইনকামকে দুটো ভাগে আমি ব্যয় করতে পারি, ধরে নিচ্ছি y ইকুয়াল টু সি প্লাস আই, আর ইনভেস্টমেন্ট সমান যেহেতু সেভিংস, তাহলে আই কে আমরা এস ও বলতে পারি। তো সুতরাং y ইকুয়াল টু সি প্লাস এস বলতে পারি, যেহেতু আমরা একটা পোর্শনকে কনজিউম করি আর একটা পোর্শনকে সেভ করি। তো এই সেভিংসটা আবার হচ্ছে ফাংশন অফ ওয়াই। অর্থাৎ আমার যদি বেশি পরিমাণ আয় থাকে, আমি বেশি পরিমাণ, সুতরাং এই সেভিংসটা সমান আবার ইনভেস্টমেন্ট। তাহলে রেড লাইনটা আমরা সেভিংস লাইন পাইলাম। আমি আউটপুটের একটা পোর্শন যেহেতু আমি সেভ করি, তাহলে আউটপুট যে কার্ভটা আছে তার নিচে অবশ্যই কি থাকবো? সেভিংস কার্ভটা। কারণ সম্পূর্ণ তো আমি কি করি না, যতটুকু আউটপুট করি সম্পূর্ণ আমি কি করি না, কনজিউম করি না, কিছু পোর্শন আমি সেভ করি। কিংবা যতটুকু আমি আয় করি, ঠিক ততটুকুই আবার কি করি না, সেভ করি না। মানুষ যে আয় করে তাই কি সেভ করে না, আয় থেকে একটু কম পোর্শন সেভ করে। এই জন্য এই ব্ল্যাক লাইনের নিচে হচ্ছে রেড লাইন, অর্থাৎ সেভিংস কার্ভটা প্রোডাকশন কার্ভের নিচে অবস্থান করতেছে। এখন এই গ্রিন স্ট্রেট লাইনটা কি? এটা বলা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অফ ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে যে আমরা যে ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগগুলো করি, তার সবটুকু কি উৎপাদন কাজে লাগে, নাকি তার কিছু কিছু নষ্ট হয়ে যায়? বিনিয়োগের একটা পার্ট নষ্ট হয়ে যায়। যেমন কোন একটা বিল্ডিং বা মেশিনারিজ কিনা হবে, এটা কিন্তু ইয়ার টু ইয়ার কি হইতে থাকে, মেশিনের ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা কমতে থাকে না? জি স্যার। এটাকে এই যে কমার রেটটা হচ্ছে, এই যে এখানে গ্রিন যে লাইনটা, এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। এটা কনস্ট্যান্ট রেটে গ্রো করতে থাকে। অর্থাৎ ক্যাপিটাল বাড়লে কি হয়, ডেপ্রিসিয়েশনটা বাড়ে, অর্থাৎ অপচয় বাড়তে থাকে মেশিনারিজের বা উৎপাদন প্রক্রিয়ার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে তার অপচয় বাড়তে থাকে। আচ্ছা, আমরা এই যে প্রথম যে কেস স্টেজে যদি দেখি পরে,
কে জিরো স্টেজ অর্থাৎ ইনিশিয়ালে ক্যাপিটাল কতটুকু এখন আমি বিনিয়োগ করতে চাই উৎপাদন প্রক্রিয়ায় কে জিরো পরিমাণ। কে জিরো যদি পরিমাণ আমি ক্যাপিটাল ইনভেস্ট করি তাহলে আমার ডেপ্রিসিয়েশন কতটুকু? এখানে কি ডেপ্রিসিয়েশন বেশি নাকি সেভিংস বেশি? কে জিরো ইনভেস্টমেন্টে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে সেভিংস বেশি। সেভিংস বেশি। অর্থাৎ আমি আর সেভিংস বেশি মানে কি? সেভিংস সমান কি আবার ইনভেস্টমেন্ট, সেভিংস বেশি মানে কি ইনভেস্টমেন্টও বেশি, তাই না? জি স্যার। যেহেতু আমি ধরে নিছি যে সেভিংস সমান ইনভেস্টমেন্ট, আমি বলতেছি কে জিরো পয়েন্টে আমার কি বেশি? সেভিংস বেশি। বেশি। কার থেকে? ডেপ্রিসিয়েশন থেকে। তাহলে সেভিংস বেশি মানে কি ইনভেস্টমেন্ট বেশি, অর্থাৎ কে জিরো পয়েন্টে আমার বিনিয়োগটা বেশি। কার থেকে? অপচয়ের চেয়ে বেশি কি আমার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে কে জিরো পয়েন্টে। তাহলে আমার কি করা উচিত? বিনিয়োগ করা উচিত নাকি করা উচিত না? উচিত। করা উচিত উচিত, স্যার। কারণ আমার বিনিয়োগটা যা করব সম্পূর্ণ আমার কি হয়ে যেতেছে না, বিনিয়োগটা নষ্ট হয়ে যেতেছে। অপচয় হচ্ছে। একটা পোর্শন নষ্ট হয়ে যাচ্ছে, বাট আমার তাও কিছু পরিমাণ বিনিয়োগ কি থেকে যাচ্ছে। সুতরাং আমার কি করা উচিত? বিনিয়োগ করা উচিত বেশি, তাই না? অর্থাৎ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। তো এই যে কে জিরো থেকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে কে স্টারের দিকে যাচ্ছে, কি ক্যাপিটাল বা পুঁজির বিনিয়োগ বাড়ানো উচিত। এবার কে স্টার পয়েন্টে কি হইতেছে? যতটুকু ডেপ্রিসিয়েশন বা অপচয় হইতেছে ঠিক ততটুকুই আবার কি হইতেছে? সেভিংস বা ইনভেস্টমেন্ট হইতেছে, তাই না? জি স্যার। অর্থাৎ এখানে ইনডিফারেন্ট, একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী সে ইনডিফারেন্ট। অর্থাৎ কে স্টার পয়েন্টের মধ্যে কি হয়, আমার যতটুকু বিনিয়োগ হইতেছে ঠিক ততটুকু আবার কি হয়ে যাইতেছে? ডেপ্রিসিয়েট হয়ে ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে। এখন কে এন বা কে ওয়ান পয়েন্টে কি হচ্ছে? কে স্টারের রাইটে সেভিংস কমে গেছে, এখানে ডেপ্রিসিয়েশন কস্ট বেড়ে গেছে। সেভিংস যত আছে বা বিনিয়োগ যত আছে তার চেয়ে বেশি কি হইতেছে? ডিপ্রিসিয়েশন। অপচয় হইতেছে। সুতরাং এই কে এন বা ওয়ান পয়েন্টে বা কে স্টারের রাইট পয়েন্টে আমার কি বিনিয়োগ করা উচিত বা ক্যাপিটাল ইনভেস্ট করা উচিত? না স্যার। না স্যার। এই জন্য কে স্টারের যদি রাইটের আমরা কোনো পয়েন্টে থাকি সেই পয়েন্ট থেকে আমরা কোন দিকে আসতে থাকবো? কে স্টারের দিকে আসতে থাকবো। কারণ কে স্টারের রাইট পয়েন্টে আমার কি হয়, যত আমি বিনিয়োগ করি তার চেয়ে বেশি কি হয়? অপচয় হয়। সুতরাং আমার এখানে কি করা উচিত না, বিনিয়োগ করা উচিত না। উচিত না। এই জন্য কে স্টারের রাইটের পয়েন্টে থাকলে পরে আমি কোন দিকে আসতে থাকবো? কে স্টারের দিকে আসতে কে থাকবো। স্টারের দিকে। কে স্টারের দিকে। আর কে স্টারের যদি আমি লেফটে থাকি বা কে জিরো পয়েন্টে থাকি, এখানে কি হচ্ছে, আমার যত বিনিয়োগ করি তার চেয়ে কম কি হইতেছে? ডেপ্রিসিয়েট হইতেছে। সুতরাং আমার কি করা উচিত? ক্যাপিটাল অ্যাকোমোডেশন বাড়ানো উচিত। তাহলে বাড়ানো উচিত। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় আসবে? কে স্টার পয়েন্টে। কে স্টার পয়েন্টে কি আমার ডেপ্রিসিয়েশন রেট এবং সেভিংস রেট দুইটাই কে সমান। এই জন্য কে সমান। স্টারকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল অ্যাকুমুলেশন বা ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? হ্যারোড ডোমার মডেলের গ্রোথ মডেলের কার্ভটা জি স্যার। জি স্যার। মডেলেরই ম্যাথমেটিক্স আছে, এটা ম্যাক্রো ইকোনমিক্সে বা ক্লাসে যদি আমরা পরে আসি কোনো এক সময় এটার ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনটা দেখবো বা ম্যাথ করে এই ধরনের লজিক্যাল একটা গ্রাউন্ড আমরা দাঁড় করাইবো ম্যাথমেটিক্স দিয়ে। ঠিক আছে? বাট এখানে যেহেতু গ্রাফটা স্যার। আসছে, গ্রাফে আমরা দেখার চেষ্টা করব লজিক। তো এই যে এখানে এক্সাম্পলে এটাই বলছে, ওখানে ওনারা বলে দিছে যে ডেল ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু এস ওভার সি। এস মানে কি? এই যে সেভিংস সেভিংস রেশিও, আর সি মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন, ক্যাপিটাল সরি ক্যাপিটাল আউটপুট। আউটপুট রেশিও। তো আর ডেল ওয়াই বাই ওয়াই হচ্ছে কি? গ্রোথ রেট। গ্রোথ রেটটা কার উপর ডিপেন্ড করবে? সেভিংস রেট বা সেভিংস রেশিও। আরেকটা জিনিস সেটা কি? ক্যাপিটাল আউটপুট। ক্যাপিটাল আউটপুট রেশিও। সুতরাং ক্যাপিটাল আউটপুট রেশিও যদি বাড়ে বা সেভিংস রেট যদি বাড়ে, একটা দেশের কি বাড়বে? গ্রোথ রেট বাড়বে। আচ্ছা, তারপর আমরা তাহলে নেক্সটে যাই। হ্যাঁ, জি স্যার। আর আজকে কি আরো করব? আচ্ছা, আজকে এটা ছিল চ্যাপ্টার
4 এর এখন চ্যাপ্টার 5 এর আমরা বলছি আজকে 5 এ এই ক্লাসিক্যাল থিওরির সাথে চ্যাপ্টার 5 এর একটা রিলেশন ছিল, আমরা কি কন্টিনিউ করব নাকি এখানে স্টপ করব? স্যার এখানে স্যার করেন। তাহলে ওটা আরেকটা ক্লাসে করতে হবে যদি এখানে স্টপ করে দিই। বাট ওটা করতে চাইলে এই যে এই স্লাইডটা আমি এখানে নিয়ে আসছি, ক্লাসিক্যাল থিওরিজ অফ ডেভেলপমেন্ট এ কম্পারেটিভ অ্যানালাইসিস। এখানে মোটামুটি ক্লাসিক্যাল থিওরির লিনিয়ার স্টেজ, এখানে এই যে রোস্টোস গ্রোথ অফ থিওরি কিছু রিপিটেশন আছে, আমরা আবার চাইলে একটু দ্রুত যেতে পারবো। হ্যারোডোমার মডেল আছে, আর এখানে এবার হ্যারোডোমার একটা সার্কুলার ফ্লো আছে। এখানে মূলত আমরা দেখার চেষ্টা করবো মডেলটা। আরেকটা হচ্ছে লুইস স্ট্রাকচারাল মডেল, লুইস মডেলটা আর হচ্ছে সোলো গ্রোথ মডেল, এই দুটো মডেল এখানে। এই স্লাইডগুলোর মধ্যে পূর্বের স্লাইডের কিছু রিপিটেশন আছে, তা আমরা এটা কি কন্টিনিউ স্যার করব? এগুলো নেক্সট ক্লাস না স্যার, নেক্সট ক্লাসে করি। আচ্ছা ঠিক আছে, স্যার যদি আজকে এই পর্যন্ত থাক, স্যার আজকে একটু বেশি হয়ে যাচ্ছে ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আজকে এই পর্যন্তই থাকুক, তাহলে আমরা নেক্সট দিন চ্যাপ্টার এই চ্যাপ্টারটা নিয়ে দেন কথা বলবো। হ্যাঁ, ক্লাসিক্যাল থিওরিজ অফ ডেভেলপমেন্ট এ কম্পারেটিভ অ্যানালাইসিস। তো এটা একটু দেখে আসতে হইব ওই পূর্বের স্লাইডগুলো, এই যে আজকে যে লেকচারটা করাইলাম এই কনসেপ্টগুলো কিন্তু এই নেক্সট ক্লাস যেটা আমরা করাইবো ওখানে কাজে লাগবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। বাসায় একটু দেখতে হইব, দেন প্রবলেম থাকলে নেক্সট দিন আমরা ওই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব, আর এখান থেকে আমরা স্টার্ট করব। স্যার একটা কথা ছিল। কারো হ্যাঁ হ্যাঁ sure. স্যার এই যে এই লেকচার গুলো স্যার আমাদেরকে যদি একটু বাংলায় দিয়ে দিতেন তাহলে ভালো হতো স্যার। আমরা তো অনেকে বাসায় বই নিয়ে আসি নাই, আর স্যার আমাদের অ্যান্সারটা তো বাংলায় দিতে হবে। তো স্যার আমাদেরকে যদি লেকচারটা বাংলায় দিয়ে দেওয়া হতো তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হয়। বাংলায় তো বই নাই, এটা তো আরেক প্রবলেম। আমি তো সাধারণত বলার সময় তো বাংলায় বলছি, তো এই লেকচারটা মনে হয় যে আবার শুনলে জি স্যার আপনি বলার সময় বলেন, বাট স্যার আমার তারপর পড়তে হবে তো স্যার, যেহেতু আমরা বই নিয়ে আসি নাই, গ্রামে চলে এসেছি। তো স্যার সেই হিসেবে বাংলায় দিলে স্যার আমরা একসাথে পড়ে ফেলতে পারতাম। তো এখন তো যেহেতু ইংলিশে বাংলায় নাই, এটা কি বলবো, লেকচারটা যেহেতু বাংলায় তৈরি করা হয় নাই, তো এটার সমাধান একটা হতে পারে এইটা তো আমি আবার ওই স্যার গ্রুপে আপনি লেখা ওই ছবিটা গ্রুপে দিয়ে দিলেই আমাদের হবে। কি করে স্যার আপনি যদি স্যার, আপনি বাংলাতে translate করে ট্রান্সলেট করে দেন ওইটা